আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলাপচাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জ্বালানি সংকটে হাঁসফাঁস করছে বাংলাদেশ। ভয়ঙ্কর সংকট, ভারত ছাড়া বাঁচাবার কেউ নেই। এর পরেও ভারত বিরোধিতার গল্প উড়ে বেড়াচ্ছে বাংলাদেশের আকাশে, বাতাসে, মাঠে, ময়দানে, সব জায়গায়। তাহলে কি বাংলাদেশের ভারত বিরোধিতা আসলে ভাবের ঘরে চুরি? এই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা। নমস্কার, মনোজ দাস বলছি ক্যালকাটা ডায়ালগস থেকে। মুখে ভারত বিরোধিতা, কিন্তু বিপদে পড়লেই দরকার ভারতকে। রাজনীতির মঞ্চে বলা হবে ভারত বাংলাদেশের শত্রু, ভারত আধিপত্যবাদী, আমরা চোখে চোখ রেখে সমানভাবে কথা বলতে চাই, ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায়, অনেক অনেক রকমের কথা ভারতের বিরুদ্ধে। কিন্তু দেশের উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন কমে গেল, ডিজেলের ঘাটতি দেখা দিল, শিল্প কারখানা বিপদে পড়ল, আর তখন সেই ভারতের কাছেই আবেদন, বাঁচাও বাঁচাও, দয়া করে আরো ডিজেল পাঠাও, পাইপলাইন দিয়ে দ্রুত জ্বালানি সরবরাহ করো, বিদ্যুৎ পরিস্থিতি সামলাতে সাহায্য করো। এখন প্রশ্ন হলো, ভারত যদি সত্যি বাংলাদেশের এত বড় শত্রু হয়, ওই যে সেই 24শে আগস্টে, জুলাইয়ের সেই সব স্লোগান মনে আছে তো? আমরা ভুলিনি এখনো। ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, তাই না? তো তাহলে প্রতিটি ভারত যদি সত্যি বাংলাদেশের এত বড় শত্রু হয়, তাহলে প্রত্যেকটা বড় সংকটে ভারতের সাহায্য কেন প্রয়োজন হয়? আর ভারত যদি এতটাই প্রয়োজনীয় প্রতিবেশী হয়, তাহলে বাংলাদেশের রাজনীতিতে এত তীব্র ভারত বিরোধিতা কেন? এটা কি বাস্তব অবস্থান, নাকি ভাবের ঘরে চুরি? আজ সহজ ভাষায় সেই প্রশ্নের উত্তর খুঁজব। চলুন যাওয়া যাক। প্রথমে বাংলাদেশের বর্তমান জ্বালানি পরিস্থিতিটা বুঝে নেওয়া যাক। সাম্প্রতিক হিসেবে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা বাংলাদেশে 18,000 মেগাওয়াটে পৌঁছেছে, কিন্তু উৎপাদন বা সরবরাহ বেশিরভাগ সময় 14 থেকে 15,000 মেগাওয়াটের মধ্যে আটকে যাচ্ছে। অর্থাৎ ঘাটতি কখনো 3,000, কখনো 3,500, কখনো তার চেয়েও বেশি। সহজ ভাষায় বললে, দেশের প্রয়োজনীয় বিদ্যুতের প্রায় 1/4 মতো সেটা কোনো কোনো সময়ে সরবরাহ করা যাচ্ছে না। বহু জায়গায় দীর্ঘক্ষণ লোডশেডিং হচ্ছে। দোকান, বাজার, শপিং মল রাত 8টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অনুষ্ঠান এবং আলোকসজ্জাতেও নিয়ন্ত্রণ আনা হয়েছে। সমস্যার কেন্দ্রে রয়েছে প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশে দৈনিক গ্যাসের চাহিদা আনুমানিক 3,800 থেকে 4,000 মিলিয়ন কিউবিক ফুট বা ঘনফুট। সরবরাহ প্রায় 2,600 মিলিয়ন ঘনফুটের কাছাকাছি, অর্থাৎ প্রতিদিন 1200 থেকে 1400 মিলিয়ন, মানে প্রায় 1/3 বেশি ঘাটতি। তার উপর মহেশখালীর এলএনজি টার্মিনালে আগুন লাগার পর দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। টার্মিনাল আংশিক চালু হলেও পুরো ক্ষমতা এখনো ফেরেনি। ফলে বিদ্যুৎ কেন্দ্র গ্যাস পাচ্ছে না। বিকল্প হিসেবে ডিজেল ও ফার্নেস অয়েল দরকার, কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম বেশি, সরবরাহ অনিশ্চিত এবং বাংলাদেশের বৈদেশিক মুদ্রার ক্ষমতাও সীমাহীন নয়। সংকট তাই শুধু বিদ্যুতের নয়, এটা জ্বালানি, অর্থনীতি, বিদেশি মুদ্রা, শিল্পোৎপাদন সব মিলিয়ে একটা হযবরল অবস্থা, একেবারে ঘেঁটে ঘ। কিন্তু ভারতের কাছে কেন যেতে হচ্ছে? বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেছেন, ডিজেলের ঘাটতি বিদ্যুৎ উৎপাদনে প্রভাব ফেলছে। তাই ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আরো ডিজেল চাওয়া হয়েছে। ফ্রেন্ডশিপ পাইপলাইনের কথা মনে আছে তো?
সেটা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে অনেকগুলো চুক্তি করেছিলেন, এইগুলোই তো বলা হয়। তো সেই চুক্তির অন্যতম হচ্ছে এই ফ্রেন্ডশিপ পাইপলাইন, বন্ধুত্বের পাইপলাইন। তা সেইখান দিয়ে ডিজেল চাওয়া হয়েছে, সেখান দিয়ে ডিজেল যাচ্ছেও। কেন ভারতের কাছে চাওয়া? কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের সরাসরি পাইপলাইন রয়েছে। নুমালীগড় রিফাইনারি থেকে পার্বতীপুর পর্যন্ত ডিজেল পাঠানোর ব্যবস্থা আগে থেকেই তৈরি করে গেছেন কে? করে গেছেন শেখ হাসিনা। সমুদ্রপথে অন্য দেশ থেকে জ্বালানি আনতে জাহাজ প্রয়োজন, বন্দর প্রয়োজন, বেশি সময় লাগবে, ডলার প্রয়োজন, কিন্তু ভারত থেকে পাইপলাইনে তুলনামূলক কম খরচে এবং দ্রুত, অতি দ্রুত ডিজেল পাওয়া সম্ভব। চীন বাংলাদেশের খুব বড় বন্ধু বলে বাংলাদেশিরা খুব বগল বাজান। তো চীন বাংলাদেশের বন্ধু বলে দাবি করতে পারে, সেই দাবিতে বাংলাদেশিরাও মান্যতা দিতে পারে। পাকিস্তান ধর্মীয় ভাই, ধর্মীয় ভ্রাতৃত্বের কথা বলতে পারে। তুরস্ক বা মধ্যপ্রাচ্যের দেশগুলো ধর্মীয়, রাজনৈতিক সব রকমের সমর্থন দিতে পারে। কিন্তু বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্র থমকে গেলে সেটা বাঁচাতে পাইপলাইনে ডিজেল পাঠানোর বাস্তব ক্ষমতা রয়েছে একটি মাত্র দেশের, এবং সেক্ষেত্রে বাংলাদেশের তাদের কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। কি নাম দেশটার? দেশটার নাম ভারত। এটাই ভূগোলের নির্মম সত্য। বন্ধু নির্বাচন করা যায়, প্রতিবেশী নির্বাচন করা যায় না। ভারতও বলেছে বাংলাদেশের আবেদন বিবেচনা করা হচ্ছে, তবে ভারতের নিজের চাহিদা, ডিজেলের প্রাপ্যতা এবং পরিশোধন ক্ষমতা দেখে সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী যাবে। অর্থাৎ ভারত দরজা বন্ধ করেনি, আবার বাংলাদেশের প্রয়োজন মেটানোকে নিজের বাধ্যবাধকতা বলেও মানেনি। তাহলে ভারত বিরোধিতা আসছে কোত্থেকে বাংলাদেশিদের? এখানে একটি বিষয় স্পষ্ট করা দরকার, বাংলাদেশের সব মানুষ ভারত বিরোধী একথা সম্পূর্ণ ভুল। একটি দেশের 18 কোটি মানুষকে একই মানসিকতার বলে দাগিয়ে দেয়া যায় না। বাংলাদেশে প্রচুর মানুষ ভারতের সঙ্গে সুসম্পর্ক চান, আমরা জানি। চিকিৎসা, শিক্ষা, ব্যবসা, সংস্কৃতি, পর্যটনের জন্য তারা ভারতের উপরেও নির্ভর করেন। সমস্যাটি বাংলাদেশের সমস্ত জনগণের নয়, সমস্যাটি প্রধানত বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির। আর সেই সংস্কৃতিতে যারা বিশ্বাস করে তাদের একাংশের। সেখানে ভারত বিরোধিতাকে বহুদিন ধরে একটি সহজ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে ভোটের বাজারে ডিভিডেন্ড নেয়ার জন্য। দেশে দ্রব্যমূল্য বাড়লো, বলা হলো এটা ভারতের ষড়যন্ত্র। নির্বাচনে হেরে গেল কোনো দল, বলা হলো ভারতের হস্তক্ষেপ। কোন সরকার ভারতের সঙ্গে চুক্তি করলো তো দেশ বিক্রি হয়ে গেল। সীমান্তে সমস্যা হলো, ভারত বাংলাদেশের স্বাধীনতা কেড়ে নিতে চাইছে বলে হুঙ্কার দেয়া হলো। কিন্তু ভারত থেকে বিদ্যুৎ এলো, ডিজেল এলো, খাদ্যশস্য এলো, হাসপাতালে চিকিৎসা পাওয়া গেল। হাসপাতাল সম্পর্কে মনে পড়ছে, চীন বলেছিল বড় বড় হাসপাতাল তৈরি করবে, আরো সহজে তাদের চিকিৎসা দেবে। কি হলো আজ অব্দি জানা গেল না। এখনো যেদিন ভিসা খুলে দিল ভারত, সেদিন কয়েক ঘন্টার মধ্যেই 2 লক্ষ লোক ভিসার অ্যাপ্লিকেশন করে ফেললো। তো এই সব যে হলো, এইসব খবর বেশি প্রচার করা হয় না, কারণ ভারত বিরোধিতার রাজনৈতিক লাভ আছে। ভারতের সহযোগিতা স্বীকার করলে সেই লাভ থাকে না। আর এটাকেই আমি বলছি ভাবের ঘরে চুরি। ভারতকে শত্রু বলে ভোট চাইব, কিন্তু সংকটে ভারতের সাহায্যই চাইব। ভারতীয় পণ্য বয়কটের ডাক দেব, কিন্তু সকাল থেকে ঘুম থেকে ওঠার থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত ভারত ছাড়া উপায় নেই, ভারত ছাড়া পথ নেই। ভারত থেকে তুলা, সুতো, যন্ত্রাংশ, খাদ্য, বিদ্যুৎ, জ্বালানি আমদানি বন্ধ করব না। ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে বক্তৃতা দিয়ে যাব, অথচ ভারতীয় সিনেমা, গান, টেলিভিশন, চিকিৎসা এবং শিক্ষার আকর্ষণ কোনোটাই এড়াতে পারবো না। এই দ্বিচারিতা বাংলাদেশের ভারত বিরোধী রাজনীতির মূল দুর্বলতা।
ভারত বিরোধিতা যে জনপ্রিয় হয় কেন, এর কয়েকটা ঐতিহাসিক ও রাজনৈতিক এবং ধর্মীয় কারণও রয়েছে। প্রথমত, ছোট রাষ্ট্রের পাশে বড় রাষ্ট্র থাকলে সন্দেহ তৈরি হয়। বাংলাদেশ মনে করে ভারতের আয়তন, অর্থনীতি এবং সামরিক শক্তি এত বেশি যে দুই দেশের সম্পর্ক কখনো পুরোপুরি সমান হতে পারে না। আরে সমান তো দূরের কথা, কাছাকাছিও হতে পারে না। দ্বিতীয়ত, তিস্তার জল বন্টন, সীমান্তে মৃত্যু আর এই অনুপ্রবেশ, লোক ঢুকিয়ে দেয়া, ভারতে যাও, ওখানে তো কাজ নেই। ফলে বাণিজ্য ঘাটতি এবং ভিসা এসব নিয়ে বাংলাদেশের প্রচুর অভিযোগ তারা করেই যাচ্ছে। আমরা সবকিছুকে অস্বীকার করি না, কারণ ভারতের নিজস্ব চাহিদাও থাকতে পারে, আছেও। ভারত বাংলাদেশ বন্ধুত্ব মানে বাংলাদেশের প্রত্যেকটা অভিযোগ মিথ্যে এমন নয়, কিন্তু বন্ধু দেশের মধ্যেও স্বার্থের সংঘাত থাকে। ভারত আমেরিকার সঙ্গে, ভারত রাশিয়ার সঙ্গে কোনো সংঘাত নেই? অবশ্যই আছে, থাকতেই হবে। প্রত্যেকটা দেশের নিজস্ব তাদের বাস্তবতা থাকে, কিন্তু বাস্তব অভিযোগ আর পরিকল্পিত ভারত বিদ্বেষ এই দুটো এক জিনিস নয়। তিস্তা নিয়ে আপত্তি জানানো বৈধ, কিন্তু বাংলাদেশের প্রতিটি সমস্যার পেছনে ভারতকে খুঁজে পাওয়া যুক্তিহীন। সীমান্তে কোনো নিরীহ মানুষের মৃত্যু হলে প্রতিবাদ হওয়া উচিত, কিন্তু এই প্রশ্নটা আসতে পারে, শুধু বাংলাদেশিরা মরে কেন সীমান্তে, কেন ভারতীয়রা মরে না? তার কারণ ভারতীয়রা ওই আসিফ নজরুলের মতো লোক, ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে আছে বলে যত হইচই করুক, বাংলাদেশে ভারতের লোক বাংলাদেশে যায় না, বাংলাদেশ থেকেই ভারতে অনুপ্রবেশ ঘটে। আর তার জন্য সীমান্তে কোনো নিরীহ মানুষের মৃত্যু হলে প্রতিবাদ হওয়া উচিত, কিন্তু চোরাচালানির মৃত্যু হলে, অবৈধ অনুপ্রবেশকারীর মৃত্যু হলে, সীমান্ত রক্ষীদের ওপর আক্রমণের তথ্য গোপন করা হলে একতরফা গল্প তৈরি করা কোনো সৎ সাংবাদিকতা নয়। তৃতীয়ত, বাংলাদেশের রাজনীতিতে ভারতকে আওয়ামী লীগের অভিভাবক হিসেবে দেখানো হয়, ফলে আওয়ামী লীগ বিরোধিতা অনেক সময় ভারত বিরোধিতায় পরিণত হয়েছে। এরপরে আসি ধর্মীয় কারণে। পাকিস্তানপন্থী এবং কিছু ধর্মীয় সংগঠন ভারতকে শুধু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখে না, তারা ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে দেখিয়ে ধর্মীয় আবেগ সৃষ্টি করে। আর এর মধ্যে আছে আবার আন্তর্জাতিক টানাপোড়েন। চীন চাইবে বাংলাদেশ ভারতের প্রভাব বলয় থেকে দূরে থাকুক, তাই বাংলাদেশে ভারত বিরোধী রাজনৈতিক পরিবেশ তৈরি হলে তার কৌশলগত সুবিধা হয় বেজিং এর। অর্থাৎ ভারত বিরোধিতার মধ্যে প্রকৃত অভিযোগ সামান্য কিছু থাকলেও থাকতে পারে, সেটা স্বাভাবিক, কিন্তু যেটা আছে বেশি সেটা হচ্ছে দলীয় রাজনীতি, ধর্মীয় মেরুকরণ এবং বিদেশি শক্তির স্বার্থ। ভারত তো কখনো বলেনি তারা নিঃস্বার্থভাবে সাহায্য করে। এটা কেউ প্রশ্ন করতে পারেন যে ভারত কি বাংলাদেশকে ভালোবেসে নিঃস্বার্থভাবে জ্বালানি দেবেন? না, প্রশ্নই ওঠে না। আন্তর্জাতিক সম্পর্কে কেউ নিঃস্বার্থ নয়, সবাই নিজের স্বার্থেই আন্তর্জাতিক সম্পর্ক তৈরি করে। ভারত বাংলাদেশকে সাহায্য করলে ভারতও লাভবান হয়। ভারতও চায় বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল থাকুক, কারণ বাংলাদেশে বিশৃঙ্খলা হলে সীমান্তে অনুপ্রবেশ বাড়বে, চোরাচালান বাড়বে, উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা বিপন্ন হবে, চীনের প্রভাব বাড়বে এবং ভারতের বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশের সাথে প্রচুরভাবে আহত হবে। বাংলাদেশের শিল্প সচল থাকলে ভারতীয় কাঁচামাল ও যন্ত্রাংশের বাজার থাকবে। ভারত ডিজেল বিনামূল্যে দিচ্ছে না, দেবেও না, ব্যবসায়িক ব্যবস্থায় সরবরাহ করছে, কিন্তু মনে রাখতে হবে এই যে সরবরাহ মূল্যটাই, এটা আন্তর্জাতিক বাজার থেকে কিনতে গেলে বাংলাদেশকে যে টাকা, যে ডলার খরচ করতে হবে, তার তুলনায় ভারত থেকে নিতে গেলে অনেক কম টাকায় পাবে। সুতরাং এটা দান নয়, পারস্পরিক স্বার্থের সম্পর্ক। কিন্তু ঠিক সেখানেই প্রশ্ন, যদি ভারতের সাহায্য নেওয়া বাংলাদেশের জাতীয় স্বার্থে এতটাই প্রয়োজনীয় হয়, তাহলে ভারতকে চিরস্থায়ী শত্রু হিসেবে দেখানো কেন? আপনি দর কষাকষি করুন, ভারতের অন্যায় হলে প্রতিবাদ করুন, নিজের স্বার্থ রক্ষা করুন, কিন্তু সকালে ভারতের বিরুদ্ধে বিষ ঢালবেন এবং বিকেলে ভারতের হাই কমিশনের কাছে এসে করজোড়ে আবেদন করবেন ডিজেলের জন্য, এটা শক্তিশালী পররাষ্ট্রনীতির পরিচয় নয়, এটা রাজনৈতিক অসততার পরিচয়। তারেক রহমানের আসল পরীক্ষার কথায় এবার আসি। তারেক রহমান আগে যখন বিরোধী দলের নেতা ছিলেন
এবং বিরোধী দলের সাথে যুক্ত ছিলেন, তখন তারা অনেক কথা বলেছেন ভারতের বিরুদ্ধে। ওই 10 ট্রাক অস্ত্র নিয়ে এসে তিনি ভারতকে তিনি বুঝিয়ে দিতে গিয়েছিলেন, তাই না? তো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন, তাই তার সামনে বাস্তবতার পরীক্ষা। তিনি চাইলে শেখ হাসিনা, সীমান্ত, তিস্তা প্রশ্ন এসব নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে পারেন, কঠিন দর কষাকষি করতে পারেন, সেটি তার অধিকার এবং দায়িত্ব। কিন্তু তিনি যদি দেশের ভারত বিরোধী আবেগকে সন্তুষ্ট করতে গিয়ে গ্যালারির দিকে তাকিয়ে খেলতে যান, দিল্লির সঙ্গে সম্পর্ক নষ্ট করেন, তার মূল্য বাংলাদেশের সাধারণ মানুষকে দিতে হবে। বিদ্যুৎ না থাকলে বিএনপি ও আওয়ামী লীগ আলাদা করে অন্ধকারে থাকে না। কারখানা বন্ধ হলে রাজনৈতিক স্লোগান শ্রমিকের বেতন দেয় না। ডিজেল না থাকলে ভারত বিরোধী বক্তৃতায় বাস করা বা জেনারেটর চালিয়ে চলে না, কারণ জেনারেটর চালাতে গেলেও ডিজেল লাগবে। তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরটাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি কি দেশে এক ভাষায় এবং দিল্লিতে গিয়ে অন্য ভাষায় কথা বলবেন? যদি বলেন সর্বনাশ বাংলাদেশের জন্য অপেক্ষা করছে, অথবা জনগণকে তিনি স্পষ্ট বলবেন ভারতের সঙ্গে আমাদের মতবিরোধ আছে, কিন্তু সহযোগিতাও ভীষণভাবে প্রয়োজন, অন্য সবার থেকে বেশি ছাড়া কম প্রয়োজন নয়। দ্বিতীয় কথাটি বলা রাজনৈতিকভাবে কঠিন, কিন্তু দায়িত্বশীল রাষ্ট্রনায়কের কাজ হচ্ছে সেটি। বাংলাদেশকে ভারতের অনুগত হতে হবে না, কিন্তু নিজের জাতীয় স্বার্থে ভারতের সঙ্গে বাস্তববাদী সম্পর্ক তৈরি করতে হবে। একই কথা আমরা বলি ভারতের ক্ষেত্রেও সত্যি, ভারত কখনোই বড় ভাইয়ের আচরণ করে না। আর বড় ভাইয়ের আচরণ করলে সেটা খারাপ হবে কেন? বড় ভাই যদি ছোট ভাইকে ভালোবাসে, আমরা যেমন দারা বড় ভাই আর ছোট ভাই আওরঙ্গজেবকে দেখে এসছি, তেমনি আমরা তো এটাও দেখেছি যে রাম তিনি বড় ভাই, তিনি লক্ষ্মণ, ভরত, তাদের সঙ্গে কি সম্পর্ক তিনি তৈরি করেছিলেন, কি সম্পর্ক ছিল। ভারত কিন্তু ওই রামের বড় ভাইয়ের সেই কথার দিকেই চলতে চায়। দিল্লির উচিত বাংলাদেশের সঙ্গে বড় ভাইয়ের আচরণ করবে, সেই রকম বড় ভাইয়ের আচরণ যে বড় ভাই তার ছোট ভাইকে ভালোবাসে, তাকে কাছে নিয়ে তার সুরক্ষার দিকেও নজর দেয়। বন্ধুরা, বাংলাদেশের বর্তমান জ্বালানি সংকট একটি কঠিন সত্য সামনে এনে দিয়েছে। সেটা হলো ভারতকে গালি দিয়ে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চ গরম করা যায়, কিন্তু বিদ্যুৎ কেন্দ্র চালানো যায় না। চীনের সঙ্গে ছবি তুলে বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া যায়, কিন্তু সংকটের রাতে সেই ছবি থেকে ডিজেল বেরোয় আসে না। পাকিস্তানের সঙ্গে ধর্মীয় আবেগের সম্পর্ক তৈরি করা যায়, কিন্তু পাকিস্তান থেকে পাইপলাইন টেনে পার্বতীপুরে জ্বালানি পৌঁছানো যায় না। বাংলাদেশের সবচেয়ে বড় সুবিধা এবং একই সঙ্গে সবচেয়ে বড় অস্বস্তি হলো তার পাশে ভারত রয়েছে। ভারতের বিশাল বাজার, রেলপথ, বিদ্যুৎ, চিকিৎসা, খাদ্য, জ্বালানি বাংলাদেশের জন্য অনেক বড় সুযোগ। আর সেই সুযোগ গ্রহণ করে ভারতকে চিরস্থায়ী শত্রু হিসেবে যদি দেখানো হয়, সেগুলোই হচ্ছে ভাবের ঘরে চুরি। বাংলাদেশকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। ভারতের সমালোচনা অবশ্যই করতে হবে, ভারত ভুল করলে তার প্রতিবাদও হবে, কিংবা ভারত যদি তার স্বার্থ বিরোধী, বাংলাদেশের স্বার্থ বিরোধী কাজ করে, বাংলাদেশ সেটা নিয়েও প্রতিবাদ করবে। কিন্তু সমালোচনা আর বিদ্বেষ এক নয়, জাতীয় স্বার্থ আর রাজনৈতিক ভণ্ডামি এক নয়। ভারত বাংলাদেশের একমাত্র সম্ভাব্য বন্ধু, একথা বলছি না। বাংলাদেশকে সম্পর্কের বহুমুখীকরণ করতেই হবে, কিন্তু বর্তমান বাস্তবতায় ভারত বাংলাদেশের সবচেয়ে প্রয়োজনীয়, সবচেয়ে দ্রুত সহায়তা দিতে সক্ষম এবং সবচেয়ে অনিবার্য প্রতিবেশী। এই সত্য অস্বীকার যারা করবে, তারা বাংলাদেশের বন্ধু নয়, বাংলাদেশের মানুষ নয়, বাংলাদেশের শত্রু। আর জ্বালানি সংকট সেই মুখোশটা খুলে দিয়েছে। মুখে যতই ভারত বিরোধিতা থাকুক, প্রয়োজনের মুহূর্তে বাংলাদেশের দরজা খুলে যায় ওই দিল্লির দিকে তাকিয়ে। অতএব প্রশ্নটা ভারতকে ভালোবাসা অথবা ঘৃণা করার নয়, প্রশ্নটা হলো বাংলাদেশ কি আবেগের পররাষ্ট্রনীতি করবে না নিজের স্বার্থে বাস্তববাদী হবে। কারণ শেষ পর্যন্ত ভূগোলের সঙ্গে যুদ্ধ করে কোনো দেশ যুদ্ধে জিততে পারে না। আপাতত এখানেই রাখছি।